আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা মাঝে মধ্যে আমাদের খ নম্বরে চলে আসে নবম দশম শ্রেণীতে, খ নম্বরে চলে আসে সৃজনশীলের। তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, যেমন ধরো অনেক সময় আসে যে পর্যায় সারণীর প্রথম গ্রুপকে কেন কার ধাতু বলা হয়, দ্বিতীয় গ্রুপকে কেন মৃৎকার ধাতু বলা হয়। আজকে এই যে প্রশ্ন দুইটা আছে, এই দুইটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তোমরা যে কোনো মূল্য দিয়ে চাইলে এই উত্তরগুলো দিয়ে দিতে পারবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা শুরু করব হচ্ছে গ্রুপ 1কে কেন কার ধাতু বলা হয়। গ্রুপ 1কে কেন কি বলা হয়, কার ধাতু বলা হয়। গ্রুপ 1কে কেন কার ধাতু বলা হয়। ওকে, এটার আজকে আমরা সলিউশন করব। কেমন? তো দেখো, গ্রুপ 1কে কেন কার ধাতু বলা হয়। তোমরা গ্রুপ 1-এ কী কী মূল আছে এটা তো আশা করি জানোই। যেমন ধরো আমরা যদি একটু লিখে দিই, গ্রুপ 1-এ আছে হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই মৌলগুলো আমাদের গ্রুপ 1-এ আছে। এগুলোকে কি বলা হয়, কার ধাতু বলা হয়। কেন বলা হয়, এটা আজকে আমাদের আলোচ্য বিষয়। কেমন? চলো শুরু করা যাক। ওকে, দেখো, গ্রুপ 1কে কেন কার ধাতু বলা হয় এটা আজকে শিখে ফেলি। দেখো, আমরা নর্মালি এখানে কোনটা নিতে চাও, যে কোনো একটা নিলে হবে। ধরো আমরা সোডিয়াম নিলাম, সোডিয়ামকে নিলাম। তো যখন তোমাকে কার ধাতু, মৃৎকার ধাতু এগুলো প্রমাণ করতে বলবে, তোমাকে অবশ্যই আর্দ্র বিশ্লেষণ করতে হবে। কী করতে হবে? আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানির সাথে বিক্রিয়া করতে হবে। তো পানির সাথে বিক্রিয়া করলে কী উৎপন্ন হবে সেটা আমাদের বের করতে হবে। এই যে পানি অণুটা এটা তোমার কীভাবে থাকে ওইটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপর আমরা বাকি সব নির্ণয় করতে পারবো অতি সহজে। যেমন ধরো, এই যে পানি অণুটার মধ্যে কী কী আছে, দুইটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। আচ্ছা, তোমরা কি জানো অক্সিজেন হচ্ছে 2-, অক্সিজেন কি 2-। আবার H2 যদি আলাদা রাখো, H2 কিন্তু নিষ্ক্রিয়, H2 কিন্তু কোনো বিক্রিয়া করে না। H2 কি কোনো বিক্রিয়া করে না, H2 কোনো বিক্রিয়া করে না, কারণ সে নিষ্ক্রিয়। কিন্তু যখন একটা থাকবে তখন হচ্ছে আবার H+, তখন আবার কি H+। তো দেখো, আমার হাইড্রোজেন কয়টা আছে? আমার হাইড্রোজেন আছে 2টা। কয়টা আছে? 2টা। আমার হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তো দেখো, এবার এই অণুটা আমার থাকবে হচ্ছে OH- H+। তো দেখো তো, এই যে প্লাস মাইনাসকে আকর্ষণ করে, মাইনাস প্লাসকে আকর্ষণ করে একত্র হয়ে H2 উৎপন্ন করে ফেলবে। H2 উৎপন্ন করবে, H দুইটা হবে, ও একটা হবে। এখন এই যে এটা কীভাবে গঠন করলো দেখো, একটা H+ যখন এর সাথে দিবা, একটা H+ যখন OH- এর সাথে, দেখো এর মাইনাস কয়টা আছে? 2টা আছে। এর মাইনাস কয়টা আছে? 2টা। এর প্লাস কয়টা আছে? একটা। তাই দেখো, একটা প্লাস একটা মাইনাসে ভ্যানিশ করে ফেলবে, সেহেতু OH যদি দিই, তো এর একটা প্লাস একটা মাইনাস চলে যাবে, গ্যাপ বিক্রিয়া করে ফেলছে, তা আরেকটা মাইনাস রয়েছে না, এই জন্য, যার কারণে পুরোটা উপরে আসে। তাহলে এই অণুটা কীভাবে আছে? এই অণুটা আছে হচ্ছে, দেখো এই অণুটা আছে হচ্ছে OH- রূপে, OH- রূপে, তাই না? আবার দেখো, এই যে এই এটা কী করতে পারে, মানে সোডিয়ামটা কী করতে পারে? সোডিয়াম কি একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে রূপান্তরিত হয় না? কারণ এর ধর্ম কি? এ হচ্ছে একটা ধাতু। একটা কি ধাতু, কারণ এর সর্বশেষ শক্তিস্তর কয়টা ইলেকট্রন আছে? একটা আছে। তো ধাতু যারা তারা কি করে? সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীলতা অর্জন করে। তো একটা ইলেকট্রন ত্যাগ করছে, করে কি হয়েছে? Na+ হয়ে গেছে। তো এই যে Na+, যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে, এই Na+টা কী করবে? একটা মাইনাস খুঁজবে না? মাইনাস খুঁজলো, তো এই Na+ কার কাছে আসবে? মাইনাসের কাছে আসবে, তাই না? Na+ মাইনাসের কাছে আসবে। আর সে দেখো, এর সাথে যদি এর একটা মাইনাস, এর একটা প্লাস, তো হয়ে যাবে কি NaOH হয়ে যাবে না? NaOH হবে কি না? আর দেখো H+ থাকে, তো H+ তোমার হাইড্রোজেন রূপে গ্যাস হয়ে চলে যাবে। হাইড্রোজেন রূপে কী হবে? গ্যাস হয়ে চলে যাবে। তো দেখো, এখানে 2টা হাইড্রোজেন ইউজ করছে, এখানে একটা, 3টে হয়ে গেছে না? তো এবার
যদি দুইটা হাইড্রোজেন দিয়ে দাও, এখানে দুইটা দিয়ে দাও, এখানে দুইটা দিয়ে দাও, দেখবে যে সমতা হয়ে গেছে। কি হয়ে গেছে? সমতা হয়ে গেছে। যদিও তোমাদেরকে সমতা দেওয়া লাগবে না, তারপর দেখাই দিলাম। তো দেখো এই যে এটা যে উৎপন্ন হয়েছে, এই যে এটা যে উৎপন্ন হয়েছে NaOH, 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 এটা কি? এটা একটা ক্ষার না? এটা কি? এটা একটি ক্ষার না? ক্ষার না? হ্যাঁ, অবশ্যই NaOH একটি ক্ষার। সেহেতু দেখো তো গ্রুপ অনের মৌল নিলা কি? সোডিয়াম। আদ্র বিশ্লেষণ করে পাইছো কি? সোডিয়াম অক্সাইড, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়েছো, তাই না? তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড তো একটা কি? ক্ষার। সেজন্য গ্রুপ অনের যতগুলো মৌল আছে, যেমন ধরো সোডিয়াম দিয়ে আমি দেখালাম, সোডিয়াম দিয়ে দেখালাম। এবার যদি পটাশিয়াম নাও, কি পাবা? KOH পাবা। রুবিডিয়াম নিলে এটা পাবা, সিজিয়াম নিলে এটা পাবা, ফ্রান্সিয়াম নিলে এটা পাবা, লিথিয়াম নিলে এটা পাবা। তো দেখো তো এভাবে তুমি যেটাই না কোনো, আমার সেম কি আসতেছে, দেখো তো এটাও একটা কার, এটাও কার, এটাও কার, এটাও কার, এটাও কার, তা কার আসতেছে, সেহেতু এই গ্রুপ অনমূলকে কী বলা হয়? কার ধাতু বলা হয়। এবার আসো গ্রুপ 2। গ্রুপ 2কে মৃৎকার ধাতু বলা হয়। কি বলা হয়? গ্রুপ 2কে কী বলা হয়? মৃৎকার ধাতু বলা হয়। কেন বলা হয় সেটা একটু দেখব। গ্রুপ 2কে মৃৎকার ধাতু, গ্রুপ 2 হচ্ছে মৃৎকার ধাতু বলা হয়, এটা পরের বিষয়। আগে জানিয়ে যে মৃৎ, দেখো তো সেটা মৃৎ ক্ষার, মৃৎক্ষার। আচ্ছা, মৃৎ হচ্ছে একটা আলাদা শব্দ, কার হচ্ছে আরেকটা আলাদা শব্দ, তাই না? তাই দেখো এই যে মৃৎ ক্ষার কেন বলা হয়, এটাকে আমাদের জানতে হবে। কার কেন বলা হয় এটা যদি আগে আমরা বুঝতে পারি, তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে, তাই না? তো দেখো কার, আচ্ছা কার কেন বলা হয়? সেম আগের ব্যাখ্যা। গ্রুপ 1-এর জন্য যে ব্যাখ্যা দিয়েছি কারের ক্ষেত্রে, গ্রুপ 2-এর জন্য সেই ব্যাখ্যাই। এবার মৃৎ কেন বলা হয় সেটা একটু জানার বিষয়, চলো দেখি মৃৎ কেন বলা হয়। মৃৎ বলা হয় গ্রুপ 2-এর মৌলগুলো কি আছে এগুলো একটু আগে আইডেন্টিফাই করি। যেমন আছে কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, Sr, Ba, আরে এগুলো আছে, তাই না? এগুলা আমার আছে। তো দেখো এই যে মৌলগুলো আছে, এই সবগুলোর জন্য সবগুলো মূলত, আচ্ছা মৃৎ বলা হচ্ছে মাটিতে পাওয়া যায় বেশি, কিন্তু এই সবগুলোর কিন্তু মাটিতে পাওয়া যায় না, ইভেন একটারও পাওয়া যায় না, একটারও পাওয়া যায় না। এই যে ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, এর যে অক্সাইড সমূহ, এর অক্সাইড কি? যেমন ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এই যে এই দুইটার যে অক্সাইড সমূহ, এই অক্সাইড সমূহের মৃত্তিকায় পাওয়া যায়। এই অক্সাইড সমূহে কি করা যায়? মৃত্তিকায় পাওয়া যায়। অর্থাৎ আমরা লিখতে পারবো গ্রুপ 2-এর ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম ধাতুর অক্সাইড মাটিতে বা মৃত্তিকায় পাওয়া যায়। মাটিতে বা মৃত্তিকায় পাওয়া যায়। তাই গ্রুপ 2-কে মৃৎক্ষার ধাতু বলে। ঠিক না? এটা হয়ে গেল। আচ্ছা এবার বলতে পারো তাহলে ভাইয়া যে এটা তো বাংলায় লিখে দিলেন, তো কার ধাতু বলে এটার বাংলা কি লিখে দিলেন না কেন? আচ্ছা এটা খুবই একটা শর্ট ফর্ম। তাহলে দেখো গ্রুপ 1-এর মৌলসমূহকে গ্রুপ 1-এর মৌলসমূহকে আদ্র বিশ্লেষণ করলে কার উৎপন্ন হয়? কি উৎপন্ন হয়? কার উৎপন্ন হয়। তাই
এদের কি বলে? কার দাতা বলে, কার দাতা বলে। এই যে দেখো বিষয়টা, এই যে বিষয়টা দিলাম, যখন তোমাকে বলো গ্রুপ এককে কার দাতা বলা হয়, সুন্দর করে এই বাংলাটা দিবা। তো এই যে আমি এই যে মেকানিজমটা দেখালাম, Na+H2O দিয়ে এই যে এই বিষয়টা উৎপন্ন হইলো, এটা উৎপন্ন হইলো, এটা জাস্ট এক লাইনে লিখে দেবা, তাহলে তোমাকে ফুল মার্কস দিতে স্যাররা বাধ্য। বুঝছো বিষয়টা? আবার দেখো, এবার দেখো গ্রুপ 2 এর জন্য বললো। তো গ্রুপ 2 এর জন্য আগে তোমাকে কার দাতা প্রমাণ করতে হবে। তো এখানে গ্রুপ 1 এর জায়গায় 2 বসায় দিবা, বসায় দেওয়া এই সংখ্যাটা লিখবা, লিখা একটা বিক্রিয়া দিয়ে দিবা, দিয়া তারপরে এই যে এই বিষয়টা লিখে দিবা। গ্রুপ 2 এর ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ধাতুর অক্সাইড সমূহ হবে, কারণ দুইটা না, তো অক্সাইড সমূহ মাটিতে বা মৃত্তিকায় পাওয়া যায়, তাই গ্রুপ 2-কে কী বলা হয়? মৃত্তিকা ধাতু বলা হয়। এটুকু দিয়ে দিলেই এনাফ, তোমাকে ফুল মার্কস দিতে সারা বাধ্য। তো আজকে ছিল এই টপিক। নেক্সট কোনো দিন একটা ভালো টপিক নিয়ে আলোচনা করা হবে। আর তোমরা কোন বিষয়ে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।